ওকে, আজকে আমরা ফিজিওলজি অফ দ্য এক্সক্রিয়েশন, রেচনের শারীরবৃত্ত, ইউরিন প্রোডাকশন, হ্যাঁ, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কীভাবে উৎপাদন হয় এগুলো নিয়ে জানবো আর কি। ঠিক আছে, দেখো আমাদের ইউরিওটেলিজম তো আমরা বুঝছি যে ইউরিওটেলিক প্রাণী যারা, মানে যারা রেচন হিসেবে ইউরিয়াকে তোমার প্রডিউস করে, তারা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। তো ইউরিওটেলিক যারা, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে ইউরিওটেলিজমও বলতে পারি। হ্যাঁ, যেসব প্রাণীতে ইউরিওটেলিজম হয় তাদেরকে ইউরিওটেলিক প্রাণী বলা হয়। ওকে, তাহলে ইউরিওটেলিজম হচ্ছে একটা প্রসেস, আর ইউরিওটেলিক হচ্ছে একটা নাউন, মানে হচ্ছে এটা একটা প্রাণীর প্রকারভেদ বোঝাচ্ছে, আর ইউরিয়া হচ্ছে একটা পদার্থ। ওকে, তো আমরা এই টোটাল ইউরিওটেলিক বা ইউরিওটেলিক এই ইউরিয়া তৈরি করার পদ্ধতিটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো, দুইটা সেগমেন্টে ভাগ করতে পারবো। প্রথমে হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন হবে, দ্বিতীয়ত হচ্ছে ওই নাইট্রোজেন গঠিত বর্জ্য হতে আলটিমেট মূত্র তৈরি হবে। তাহলে দুইটা পদ্ধতিতে ভাগ করলাম। একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্যপাত উৎপাদন হওয়া, তারপর হচ্ছে ইউরিন প্রোডাকশন। ঠিক আছে, সো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন কীভাবে হবে এটা একটু দেখো, আমাদের সিকিউতে আসবে এগুলো। ঠিক আছে, সো সিকিউর জন্য দুইটা ধাপই খুব গুরুত্বপূর্ণ, ভালো মতো করে বুঝো, মুখস্থ করতে হবে না যদি বুঝে ফেলো। দেখো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন, তাহলে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করলাম টোটাল এই তোমার ইউরিওটেলিজমকে, ইউরিয়া উৎপন্ন প্রক্রিয়াকে। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপাদন, একটা হচ্ছে মূত্র সৃষ্টি। তো প্রোডাকশন অফ দ্য নাইট্রোজেনাস ওয়েস্টস কী কী আছে দেখো, আমরা যে আমিষ পদার্থটা খাই, আমিষ বা প্রোটিন যেটা খাই, মাছ মাংস বলো, যেটাই খাই, এগুলো আলটিমেটলি কি, এগুলো হচ্ছে আমাদের পলিপ্যাপটাইড, তাই না? এগুলো কি পলিপ্যাপটাইড, বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের পলিমার। হ্যাঁ, এগুলো বিভিন্ন অ্যামিনো অ্যাসিড পলিমার একসাথে হয়ে কী তৈরি করে, তোমার পলিপেপটাইড তৈরি করে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হয়ে পলিপেপটাইড গঠন করে। তাহলে এই যে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে স্বাভাবিকভাবে। যখন তুমি মাছ মাংস খাবা, এগুলো কী তৈরি করবে, অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। আমরা জানি অ্যান্ড প্রোডাক্ট হচ্ছে ডাইজেশন অফ দ্য প্রোটিন, তাই না? প্রোটিনের অ্যান্ড প্রোডাক্ট কি, অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড পদার্থ খাদ্য দেহ গঠন ও বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। যকৃত অব্যবহৃত এবং অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে ডিঅ্যামাইনেস এনজাইমের উপস্থিতিতে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপ হয়ে কিটু অ্যাসিড এবং অ্যামোনিয়া NH2 তৈরি করে। হ্যাঁ, তো সিম্পল বিষয়, তুমি যতটুকু প্রোটিন খাচ্ছ সবগুলো তো তোমার বডির যে মাসেল বিল্ড আপ বলো বা তোমার বডিতে ইউজ হবে না। হ্যাঁ, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড অতিরিক্ত থাকবে। এগুলো কোথায় যাবে, লিভারে যাবে। কোথায়, সব কাজ কোথায় হচ্ছে এখানে, মেইন কাজ লিভারে গেছে। হ্যাঁ, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা তোমার বডির কোথায় গেছে, লিভারে গেছে। এখন এই লিভারে আমাদের ডিঅ্যামিনেস নামক একটা এনজাইম আছে, বুঝছো? দেখো, ডি শব্দটা মানে কি, বিয়োগ, মানে হলো ভাঙা, কোনো কিছু ডিলিট করা, ভাঙার মতো। আর অ্যামিনেস মানে হলো যেটা অ্যামিনো অ্যাসিডের উপর কাজ করবে। তাহলে ডি অ্যামিনেস মানে হচ্ছে যে এনজাইমটা আমাদের অ্যামিনো অ্যাসিডকে ভেঙে টুকরো টুকরো করবে, এক কথায় মানে ডিঅ্যামিনেশন করাবে। এক কথায় ডিঅ্যামিনেস হচ্ছে ডিঅ্যামিনেশন মানে কি, অ্যামিনো অ্যাসিডকে ভাঙা, ডিলেট অফ অ্যামিন। ঠিক আছে, ডিলেট অফ অ্যামিনো অ্যাসিড। ওকে, তাহলে ডিঅ্যামিনেস এনজাইমটা লাগবে এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়া হওয়ার জন্য। তাহলে এই ডিঅ্যামিনেস এনজাইমের উপস্থিতিতে আমাদের লিভারে ডিঅ্যামিনেশন নামক একটা বিক্রিয়া হয়। এই ডিঅ্যামিনেশন বিক্রিয়ার মাধ্যমে তোমার দুইটা পদার্থ তৈরি হয়। একটা হচ্ছে NH2 মানে হলো অ্যামিন, এই যে এটাকে কি বলবা, অ্যামিন। আর এটাকে কি বলবা, অ্যামোনিয়া। আর এটাকে কি বলবা, অ্যামোনিয়াম, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যামিন। ওকে, তাহলে এই অ্যামিন বা এবং কিটো অ্যাসিড তৈরি হয়, দুইটা পদার্থ তৈরি হবে। তাহলে সিম্পল হিসাব, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা লিভারে আসে, ডিঅ্যামিনেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যামিন তৈরি করে, কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিডটা আবার ওই যে C4 সাইকেল আমরা এগুলো পড়ছিলাম না, কিটো অ্যাসিডটা আবারও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়ে যাবে আমাদের ইয়েতে, তোমার শ্বসনে। আর অ্যামিনো গ্রুপটা পরবর্তীতে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামিনো গ্রুপটা NH2টা একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, বুঝছো? তাহলে এবার আসলে আমরা একটু সামারি করি। তুমি আমিষ জাতীয় খাবার খাইলা, এটা এনজাইমের কারণে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো, যেটা হচ্ছে পরিপাক অধ্যায়ে আমরা পড়ছিলাম যে পলিপেপটাইডগুলো ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো। এখন সব অ্যামিনো অ্যাসিড তুমি ইউজ করতে পারবে না, কিছু অ্যামিনো অ্যাসিড যেগুলো অতিরিক্ত রয়ে যাবে এগুলা আবার ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিড এবং অ্যামিন তৈরি করবে। কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদনে চলে যাবে, এই অ্যামিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়াটা পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আসবে কোত্থেকে, অর্নিথিন সাইকেল থেকে। অর্নিথিন সাইকেল থেকে কার্বন ডাইঅক্সাইডটা আসবে, এসে ডিরেক্ট ইউরিয়া এবং পানি তৈরি করবে। তাহলে ইউরিয়া প্রোডাকশন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের টোটাল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপাদনের স্টেপটা। ওকে, তাহলে খুব সিম্পল প্রসেস, চারটা ধাপে আমরা আলোচনা করতে পারি। আমিষ জাতীয় খাবার তুমি খাইলা,
অ্যামিনো অ্যাসিড তৈরি করলা, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে কিটো অ্যাসিড এবং অ্যামিন তৈরি করলো। কিটো অ্যাসিডটা শক্তি উৎপাদনে যাবে, অ্যামিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়াটা অর্নিথিন সাইকেল থেকে আসা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করবে। সিম্পল হিসাব নিকাশ। ওকে। তো অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, এটা আমাদের বডিতে বেশিক্ষণ থাকতে পারবে না, এটা সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া হয়ে যকৃত অর্নিথিন সাইকেলের মাধ্যমে কম ক্ষতিকর এবং পানিতে দ্রবণীয় ইউরিয়ায় পরিণত হয়। তাহলে এটা অর্নিথিন সাইকেলে গেল, কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হলো, এটা হচ্ছে ইউরিয়া চক্র। তাহলে আমরা অর্নিথিন সাইকেলটা একটু দেখি। এই যে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে আর্জিনিন, আর্জিনিন থেকে অর্নিথিন তৈরি হলো, অর্নিথিনটা আবার সাইটোলিনের সাথে বিক্রিয়া করলো, এখানে আসে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা তোমার অ্যাড হলো, তারপর এটা চলে যাবে এখন কোথায়, এই যে অ্যামোনিয়ার সাথে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হয়ে আমাদের আলটিমেটলি ওই যে প্রোডাক্টটা তৈরি করে এটা করলো, এবং পানিটা আলটিমেটলি এক্সক্রিট আউট হবে। হ্যাঁ, তারপর আমাদের এই যে এদিকে আবার আমাদের এই যে দেখো, এটা এই অ্যামোনিয়াটা এদিকে আসছে না, অ্যামোনিয়াটা এদিকে আসবে, এদিক থেকে তোমার কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসবে, খেয়াল করো, এই যে থেকে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসবে, এই থেকে অ্যামোনিয়া নিয়ে আসবে, দুটো একসাথে যাচ্ছে 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 আর্জিনিন তৈরি করবে, আর্জিনিনের সাথে পানি অ্যাড হবে, পানি অ্যাড হয়ে ইউরিয়া তৈরি হবে। তোমাদের এতে কিছু না বুঝলে চলবে, তুমি জাস্ট মনে রাখো এখানে আমাদের অর্নিথিন সাইকেলের মধ্যে মূলত এই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে ইউরিয়া তৈরি করে। বাস এতটুকু লাইন মনে রাখতে পারলে মোরদিনই না। হ্যাঁ, 4 নাম্বারটা, যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করতেছে কোন সাইকেলের মাধ্যমে, অর্নিথিন সাইকেলের মাধ্যমে। ওকে। এরপর আসো, তাহলে প্রথম স্টেপটা গেল, আমরা ইউরিয়া তৈরি করে ফেললাম, খাইছে কি আমি জাতীয় খাবার তৈরি হয়ে গেলে কি ইউরিয়া। আচ্ছা, ইউরিয়াটা এবার তোমার বের করতে থেকে, তাই না, এই বের করার দায়িত্ব হচ্ছে আবার কার, ফর্মেশন অফ দি ইউরিন, প্রস্রাব তৈরি হবে এখন। তাহলে আসো, প্রস্রাব তৈরি করার আগে আমরা টোটাল 4টা স্টেপে ভাগ করবো, 3টা স্টেপে ভাগ করবো। হ্যাঁ, 3টা ধাপে ভাগ করবো। একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, বা আলট্রা ফিল্ট্রেশন বলবো আমরা। তাহলে এই প্রস্রাব তৈরির প্রক্রিয়াটাকে আমরা শুরুতে ভাগ করবো অতি সূক্ষ্ম পরিস্রাবন। হ্যাঁ, অতি সূক্ষ্ম পরিস্রাবন, আর হচ্ছে টিউবুলার পরিশোষণ বা টিউবুলার রিঅ্যাবজর্পশন, আর হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন বা সক্রিয়করণ। ওকে, তাহলে 3টা প্রসেসে ভাগ করলাম, 3টা ধাপে ভাগ করলাম, অতি সূক্ষ্ম পরিস্রাবন, টিউবুলার পুনঃশোষণ, সক্রিয়করণ, একদম স্টেপ বাই স্টেপ মনে রাখবা। অতি সূক্ষ্ম পরিস্রাবনে মূল কাজটা হবে। হ্যাঁ, আলট্রাফিল্ট্রেশনটাই মূলত এখানে হবে। গতকালকে যেটা বললাম যে এটা হচ্ছে ধরো গ্লোমেরুলাস বোমেন্স ক্যাপসুলের ভিতরে আছে, এদিকে একটা নালী হয়ে রক্ত আসবে, যেখানে তোমার লাইক আমাদের যে বর্জ্য পদার্থ নাইট্রোজেন বা ইউরিয়া, ধরো এখানে ইউরিয়াটা উপস্থিত আছে, যেটা এখন তৈরি করলা তুমি, এটা কিডনি গ্লোমেরুলাসে ঢুকছে, আর এদিকে ব্লাড আর আবার বের হয়ে যাবে। সো এদিকে ব্লাড যখন বেরোবে তখন ইউরিয়া আর বেরোবে না, পিউরিফাইড ব্লাড বেরোবে, পিওর ব্লাড, আর ইউরিয়াটা এখানে চাকন প্রক্রিয়ার মাধ্যমে এখানে রয়ে যাবে, এবং এগুলো আলটিমেটলি কিডনিতে গিয়ে প্রস্রাবের মধ্যে বাইরে হয়ে যাবে। এটাই হচ্ছে অতি সূক্ষ্ম পরিশ্রম বা আলট্রাফিল্ট্রেশন, যেটা আমাদের গ্লোমেরুলাসে হয়। কীভাবে হয় এটা একটু পড়তে হবে, এখানে অনেক কিছু কথা বলা আছে, তুমি জাস্ট রচনার মতো পড়বা। তাহলে মূত্র সৃষ্টির প্রথম ধাপ হচ্ছে রক্তের অতি সূক্ষ্ম পরিস্রাবন, মানে একদম প্রথমে শুরুই হবে তোমার পরিস্রাবন প্রক্রিয়া মাধ্যমে, ছাঁকনির মাধ্যমে আর কি। নেফ্রন রেনাল কর্পাসল এই পদ্ধতিতে সংগঠিত হয়। এই যে রেনাল কর্পাসল আমরা পড়ছি না, এই যে বুমেন্স ক্যাপসুলের মধ্যে রেনাল কর্পাসল থাকে, এই রেনাল কর্পাসলের মধ্যে আমাদের এই কাজটা সংগঠিত হয়। এই প্রক্রিয়া হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনী, রেনাল ধমনী, এফারেন্ট আর্টারির মধ্যে রক্ত উচ্চ রক্তচাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। এই যে রক্তটা গ্লোমেরুলাসে ঢুকলো, তারপর এফারেন্ট আর্টারিউলের তুলনায় ইফারেন্ট আর্টারিউল বেশ সংকীর্ণ হয়ে উচ্চ রক্তচাপ বেশি থাকে। গতকালকে বললাম বিষয়টা, যে যেটা ঢুকে সেটা কি, এফারেন্ট, আর যেটা বেরোয় ওটা কি, ইফারেন্ট। এখন যেটা ঢুকে এটা হচ্ছে মোটা থাকে, ফলে রক্ত বেশি আসে, আর যেটা বেরোয় এটা হচ্ছে চিকন থাকে, ফলে রক্ত কম যায়। সো রক্ত আস্তে আস্তে বেশি যাচ্ছে কম, ফলে এখানে একটা হাই প্রেশার কাজ করবে না, এটাই বলতেছে যে উচ্চ রক্তচাপ বজায় থাকে। সাধারণত এফারেন্ট আর্টারিয়াল তুলনায় এটা সংকীর্ণ হয়, গ্লোমেরুলাসে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটাকে আমরা কি বলবো, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। হাইড্রো মানে কি, তোমার পানির জন্য বা তোমার ভলিউমের জন্য, হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তে প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া, এই লাইনটা ইনফিনিটি স্টার, যে কি পরিস্রাবন হয় না, প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া। এই লাইন থেকে অনেক জটিল জটিল কোয়েশ্চেন করা সম্ভব। হ্যাঁ, তাহলে কোনটা পরিস্রাবন হয় না, এই যেখান থেকে কিন্তু তোমার ফিল্ট্রেশনের মধ্যে কি যাবে না, প্রোটিন যাবে না
এবং রক্তকণিকা যাবে না। তাহলে তুমি মানুষ তো তোমার বাঁচবে না এগুলো যদি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, তাই না? তাহলে প্রোটিন যাবে না, রক্তকণিকা যাবে না। তাহলে প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া বাকি যা আছে, যেমন পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, মানে তোমার জন্য যেগুলো অপ্রয়োজনীয়, সাথে লবণ শর্করাও কিছুটা বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রভৃতি হয়ে যাবে এন্ডোথেলিয়াম রেনোকার্পাসলে ব্যাধ করে ক্যাপসুলার স্পেসে জমা হয়। মানে এগুলো হচ্ছে তোমার এখানে দেখাইছে কি চিত্রটা, এই যে তোমার এদিক দিয়ে যখন এদিকে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে এফারেন্ট, এই যে দেখো একটু মোটা, এটা হচ্ছে ইফারেন্ট, এই যে একটা একটু চিকন, রক্তটা এখানে আসছে, হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে এই যে দেখো এখানে ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? ভিতরে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এই জায়গাটার নাম কি? ক্যাপসুলার স্পেস। এই ক্যাপসুলার স্পেস থেকে আস্তে আস্তে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, হ্যান্ডলি লুপ, ডিস্টাল কনভলিউটেড টিবিউলে চলে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? এই ক্যাপসুলার স্পেসে আগে জমা থাকবে কিছুক্ষণ, তাহলে ক্যাপসুল স্পেসে জমা হয়। এই যে এই ফ্লুইডটাকে তুমি বলবো গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই যে ফ্লুইডটা এখন জমা হলো, এই যে ভেজাল যুক্ত যেটা, আমরা এটাকে বলো গ্লোমেরুলার ফিল্ট্রেট, এটাকে বলো আমরা প্রাথমিক মূত্র, হ্যাঁ, প্রাইমারি ইউরিন। মানবদেহে 2টি বৃক্ষের মাধ্যমে প্রতি মিনিটে 1200 ml রক্ত পরিবাহিত হয়। এই যে প্রত্যেকটা বৃক্ষে 600 ml করে, 2 বৃক্ষে তোমার টোটাল 1200 ml রক্ত পরিবাহিত হয়। এই যে প্রতি মিনিটে প্রায় 1200 ml প্রত্যেকটা তোমার 2টা কিডনির মধ্যে টোটাল, ঠিক আছে? 1200 ml রক্ত পরিবাহিত হয়। এই রক্ত থেকে 125 ml গ্লোমেরুলার ফিল্টার তৈরি হয়। তাহলে এই যে এখান থেকে তুমি 1200 ml থেকে এদিকে 1200 ml যাবে না, 1200 ml থেকে 125 ml পর্যন্ত তুমি গ্লোমেরুলার ফিল্ট্রেট পাবা, হ্যাঁ? এটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটাকে কি বলা হয়? জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ওকে? তাহলে এই যে আমাদের প্রতিটা বৃক্ষে, আমাদের 2টা কিডনিতে টোটাল রক্ত যাচ্ছে কতটুকু? 1200 ml। আর প্রাইমারি ইউরিন বা গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে কতটুকু? 125 ml, ওকে? 125 ml পর্যন্ত তৈরি হয়। অন্যদিকে পরিশ্রুত রক্ত পরে ইফারেন্ট আর্টারিউলে প্রবেশ করে। এই যে আমাদের যেটা পিউরিফাই হয়ে গেল, এটা ইফারেন্ট আর্টারিউলের মাধ্যমে আবার বডিতে চলে যাবে, এটা আর কোনো কাজ নাই। যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্যস্থ বস্তু পরিশ্রুত হয় তাকে কার্যকর পরিস্রাবন চাপ বলা হয়। এই যেখানে প্রেশার তৈরি হলো না, প্রেশারের কারণে তো আলটিমেটলি রক্তটা আমাদের ফিল্ট্রেশনটা এদিকে হইলো। পরিশ্রবণ চাপ প্রয়োগের ফলে সংঘটিত এখানে আলট্রা ফিল্ট্রেশন বলা হয়। মানে এটাই হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, হ্যাঁ? দেখা গেছে যে কার্যকর পরিস্রাবন চাপ হলো 25 mm মার্কারি। এই যেখানে যে চাপটা কাজ হয়েছে এটা হচ্ছে 25 mm মার্কারি, এবং এই চাপের প্রভাবে প্রতি মিনিট 125 ml রক্তরস গ্লোমেরুলাস থেকে পরিশ্রুত হয়। মানে প্রতি মিনিট 125 ml তৈরি হয়। আগে তো বললাম, হ্যাঁ, 1200 ml রক্ত যাবে, 125 ml গ্লোমেরুলার ফিল্টার তৈরি হবে প্রতি মিনিটে, ওকে? এই যে এখানে বিষয়গুলো দেখাইছে, খেয়াল করো। এই দিয়ে রক্ত আস্তে আস্তে এই দিয়ে বাইর হবে। এখন এইদিকে তোমার ফিল্ট্রেশন হবে, এই ফিল্টারে তোমার পদার্থগুলো এখানে জমা হবে গ্লোমেরুলার স্পেসে। আর এখানে তোমার এই যে চাপগুলো বলছে, গ্লোমেরুলার রক্তচাপ কত? 75 mm মার্কারি। আর এখানে কার্যকর পরিস্রাবন চাপ কত? 25 mm মার্কারি। এগুলো লাগবে না, ঠিক আছে? এই তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। তাহলে আমরা কি করলাম? পরিস্রাবন করলাম, আল্ট্রাফিল্ট্রেশন করলাম। এই যে এখানে চলে আসলো এখন ফ্লুইডটা, খেয়াল করো। আমরা কিন্তু নেফ্রনের ছবিটা লাগতো, এই যে নেফ্রন, আমরা কিন্তু ফ্লুইডটা নিয়ে এতটুকু আসলাম। এখন এই যে এখানে ফিল্ট্রেশন হয়ে গেল, এখন ফ্লুইডটা এখানে আছে তোমার জিএফআর, যেটা তোমার যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক ইউরিন, এই প্রাথমিক মূত্রটা এখন এই জায়গাটাতে আছে, হ্যাঁ, খেয়াল করো। এরপর ঘটনা কি হবে? এরপর ঘটনা হচ্ছে টিউবুলার পুনঃশোষণ। একটা বিষয় খেয়াল করো তো, এখানে কিন্তু অনেক কিছু পদার্থ হয়ে গেছে তোমার, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটে ঢুকে গেছে। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে কী কী ঢুকছে খেয়াল করো। গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে পানি ঢুকছে, লবণ ঢুকছে, শর্করা ঢুকছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো ঢুকছে। তো এর মধ্যে তো তোমার পানি তো তোমার বডির জন্য প্রয়োজনীয়, তার মানে তুমি সব পানি কি বের করে দিবা? বডি থেকে কি এত পানি বের করে দেওয়া যাবে না। লবণ তো তোমার বডির জন্য দরকারি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো তোমার বডির জন্য দরকারি। এখন এগুলোও তো বের হয়ে গেলে সমস্যা। শর্করাও তোমার বডির জন্য দরকারি, তার মানে এগুলো বের হতে দেওয়া যাবে না। ইউরিয়া, ইউরিক অ্যাসিড বের হয়ে যাক, সমস্যা নেই, এগুলো বের হয়ে যাবে প্রস্রাবের মাধ্যমে। এখন এই টিউবুলার পুনঃশোষণে দেখো, নামটা খেয়াল করো, পুনঃশোষণ। পুনঃশোষণ মানে কি? পুনঃ মানে কি? কোনো একটা কিছু একবার হয়ে গেছে, এটাকে আবার করতেছো তুমি। দেখো ইতিমধ্যে ইউরিনগুলো কিন্তু এই জায়গাতে তোমার হয়ে গেছে, আলট্রাফিল্ট্রেশন হয়ে গেছে। এই জায়গাতে এটা আলট্রাফিল্ট্রেট হিসেবে এখন জমা হয়ে গেছে প্রস্রাবে বের হওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, হ্যান্ডলি লুপ, এই জায়গাগুলোতে এসে কি হবে জানো? এই জায়গাগুলোতে একটা তীরচিহ্ন দেখতে পাচ্ছ না? তীরচিহ্নটা কোন দিকে দেয়া? এই দিকে দেয়া, মানে নালী থেকে বাইরে দেওয়া। মানে হলো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে এসে এই পদার্থগুলো, একটা বক্স আছে একটা, এই বক্সের যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছ, এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, ল্যাকটেট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই সবগুলা পদার্থ তোমার এখানে আবারও কি হয়ে যায়? ব্লাডে ফিরে আসে, বুঝছো? আবার এখানে কি হয়? ব্লাডে ফিরে আসে।
ওকে, মানে এখানে মূলত থাকে এবং এখান থেকে কিছু পদার্থ ব্লাডে ফিরে আসে, কিছু পদার্থ তোমার দেখা যায় ইয়া হবে, আবার এখানে রিঅ্যাবজর্ব হবে, ভিতরে চলে যাবে। তো এভাবে হয়ে হয়ে চলতে থাকে আর কি, ঠিক আছে। সো এখানে দেখে আমরা প্রত্যেকটা জন আলাদা আলাদা পড়বো কোথায় কোন পদার্থটা ইয়া হবে। এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কী হবে, গ্লোমেরুলার ফিল্টারে 60% পুনঃশোষিত হয়, মানে তুমি যা এখানে ফিল্টার করছো 60% আবারও ব্যাক করবে ব্লাডের মধ্যে। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, পানি, কিছু ইউরিয়া এখানে পুনঃশোষিত হয়। তাহলে দেখো এগুলো কিন্তু মনে রাখতে হবে কী কী পুনঃশোষিত হচ্ছে, তোমার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, এগুলো সবই এখানে পুনঃশোষিত হচ্ছে, মানে এই বডি এখানে এসে মূত্র থেকে, প্রাথমিক মূত্র থেকে আবার ব্লাডে ফিরে যাবে এটা, বুঝছো, আবার কোথায় চলে যাবে, ব্লাডে ফিরে যাবে এটা। সো এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হয়। এবার আসলে আমরা হ্যান্ডলুফে যাই। হ্যান্ডলুফে আবারও সেম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো পুনঃশোষিত হয়। ডিসটাল কনভলিউটেড টিউবুলে কিছু পরিমাণ পুনঃশোষণ হবে, এখানে সবচেয়ে বেশি পুনঃশোষিত হবে পানি। এখানে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি পুনঃশোষিত হয়। অ্যাডিএইচ, অ্যান্টি ডায়োরেটিক হরমোন, অ্যান্টি ডায়োরেটিক হরমোন পানি পুনঃশোষণে সাহায্য করে। এই সবচেয়ে বেশি মনে রাখবা, এই জায়গাতে অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা কাজ করে। অ্যাডিএইচটা আমাদের তোমার কোথায় কাজ করে, ডিসটাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকাতে কাজ করে। অ্যাডিএইচ বা অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা, বুঝছো, অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা কোথায় কাজ করে, আমাদের দূরবর্তী পেঁচানো নালিকাতে। এটা সবচেয়ে ভালো মতো কাজ করে এটা, ঠিক আছে। এখানে পানি পুনঃশোষণটা সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, এটা আরও অনেক ইয়া করে বলা যাবে, বাট আমি বলতেছি না, কারণ তোমাদের দরকার নেই এতটুকু। হ্যাঁ, আমাদের প্রস্রাবের পরিমাণ কতটুকু কী হবে না হবে, পানি শোষণ কতটুকু বাড়াইতে হবে কমাইতে হবে, সব কিছু নিয়ন্ত্রণ হয় ডিসটাল কনভলিউটেড টিউবুলে এসে। এই জায়গা থেকে আলটিমেটলি তুমি মানে সিলেক্ট হয় প্রস্রাব কি বেশি হবে নাকি কম হবে। তোমার বডিতে পানি বেশি আছে তাহলে প্রস্রাব বের করতে হবে বেশি, তোমার বডিতে পানি কম আছে তাহলে প্রস্রাব কমাইতে হবে, মানে তোমার বের করতে হবে কম, পানি বের করতে হবে কম। এগুলো সব ডিসটাল কনভলিউটেড টিউবুলে এসে সিলেক্ট হয়, কারণ এখানে অ্যাডিএস কাজ করতে পারে, ঠিক আছে। তো আমাদের এতটুকু জানা লাগবে না, আমরা জানবো টিউবুলার পুনঃশোষণে কী হয়। টিউবুলার পুনঃশোষণে মূলত আমাদের যে গ্লোমেরুলার ফিল্টারটা তৈরি হয়েছিল, এই গ্লোমেরুলার ফিল্টার থেকে আরও কিছু পদার্থ এখান থেকে পুনঃশোষিত হবে, আবারও তারা ব্লাডে ফিরে আসবে। কী কী ব্লাডে ফিরে আসে, এই যে পিসিটিতে মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে বা নিকটবর্তী পেঁচানো নালিকাতে এই পদার্থগুলো ফিরে আসে, হ্যান্ডলুফ থেকে এই পদার্থগুলো ফিরে আসে, ডিসটাল কনভলিউটেড টিউবুল থেকে বা দূরবর্তী পেঁচানো নালিকা থেকে এই বিষয়গুলো ফিরে আসে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, অ্যাডিএসটা কাজ করে কোথায়, আমাদের ডিসটাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকাতে। সিম্পল। এরপর আসে সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা এগুলো সব এখন তৈরি হলে এবারে সংগ্রাহক নালিকায় চলে যাবে। সেম, এখানে সংগ্রাহক নালিকাতে পানি এবং অল্প পরিমাণ আয়নগুলো পুনঃশোষিত হতে পারে। শেষ। এবার আসো, তুমি এখন পুনঃশোষণ করে ফেললা, তুমি যা এখান থেকে ফিল্ট্রেটে নিয়ে আসলা, এগুলো থেকে আবার ব্লাডে ফিরাই দিছো অনেক কিছু যেগুলো ব্লাডের জন্য দরকারি, আমাদের জন্য দরকারি, এগুলো আবার ব্লাডে ফিরাই দিছো, ঠিক আছে। এখন এবার চলে যাবে তোমার এই যেখানে আমাদের সংগ্রাহক নালিকা থেকে। হ্যাঁ, সংগ্রাহক নালিকা থেকে টিউবুলার ক্ষরণ বা সক্রিয়করণ, বিপাক্রিয়া সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপাদান যেমন ক্রিয়েটিনিন, কিছু ইউরিয়া নিকটবর্তী পাচন নালিকার চারপাশে রক্তজালক থেকে সক্রিয়করণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টারের সাথে যুক্ত হয়। দূরবর্তী পাচন নালিকা হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম, সেরোটোনিন, কোলিন, হিস্টামিন করিত হয়ে ফিল্টারের সাথে মিশে মূত্রে পরিণত হয়। মানে হলো এই যে আমাদের এখান থেকে রক্তজালক থেকে, হ্যাঁ, তোমার কিছু পরিমাণ পদার্থ লাইক ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো আবারও এদিক থেকে ডিরেক্ট আমাদের নালিতে ঢুকে যায়, তো সংগ্রাহক নালিকার ভিতরে ঢুকে যায় বা পিসিটির মধ্যে ঢুকে যেতে পারে। সো এগুলাও পরবর্তীতে ইউরিন হিসেবে আমাদের এখানে এর মধ্যে বাইরে হয়, মূত্র হিসেবে বের হয়ে যায়, কারণ এগুলো ব্লাডে আবার ফিরে আসতে পারে না, ডিরেক্ট ব্লাড থেকে বা রক্তজালক থেকে কোথায় চলে যায়, ডিরেক্ট পিসিটি, তারপর ডিসিটি এগুলোতে চলে যায়। এই যে ক্রিয়েটিন কিছু পদার্থ এগুলো বলছে, এই হচ্ছে আমাদের টোটাল মূত্র তৈরির প্রসেস। আলটিমেটলি মূত্রটা আমাদের কোথায় দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের এই যে সংগ্রাহক নালিকা হয়ে বেরোবে, পেলভিসে যাবে, পেলভিস থেকে আলটিমেটলি আমাদের এটা ইউরেটর হয়ে তোমার মূত্রথলিতে জমা হবে, মূত্রথলি থেকে বাইরে বের হয়ে যাবে। সো আমরা যদি একটু সামারি করি পুরো বিষয়টাকে, দেখো তুমি আগে কি খাইছো, মাছ মাংস খাইছো। হ্যাঁ, মাছ মাংসটা খাইলা, মাছ মাংসতে কী ছিল, মাছ মাংসতে তোমার ছিল অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিডটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভাঙবে। হ্যাঁ, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কী তৈরি করলো, তোমার NH2 তৈরি করলো, আর এই যে NH2 তৈরি করলো, আর কিটো অ্যাসিড তৈরি করলো। এই কিটো অ্যাসিডটা তো শক্তি তৈরিতে চলে গেল, আর NH2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো। ব্যাস, অ্যামোনিয়া তৈরি করলো। অ্যামোনিয়াটা আসছে, দেখো অ্যামোনিয়াটা আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করলো। ইউরিয়াটা রেনাল ধমনী, ওই যে ব্লাডের মাধ্যমে এফারেন ধমনী হয়ে গ্লোমেরুলাসে ঢুকলো, মানে নেফ্রনে ঢুকে গেল, ওই যে নেফ্রনের ভিতরে ঢুকে গেল, এখানে ভিতরে ঢুকলো। দেন এটা বুমেন্স ক্যাপসুল গহ্বরে যাবে, বৃক্ষ নালিকা, এই যে এখানে ফিল্ট্রেশন হবে না, এই ফিল্ট্রেশন হয়ে বুমেন্স ক্যাপসুল গহ্বরে যাবে, এই যে ক্যাপসুলের স্পেসে
যাবে, বৃক্ষ নালিকা, এই যে এখান থেকে তোমার কি আছে পিসিটি, তারপর হ্যান্ডলুপ, ডিসিটি, সংগ্রাহক নালিকা, এগুলো আমার বৃক্ষ নালিকার মধ্যে সংগ্রাহক নালিকার মধ্যে যাবে। তারপর বৃক্ষের পেলভিসে যাবে, ইউরেটরে যাবে, ইউরেটর হয়ে মূত্রথলিতে যাবে, মূত্রথলি থেকে মূত্রনালীতে যাবে, রেচন ছিদ্রের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। এইভাবে টোটাল প্রসেসটা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল সামারি। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি, খেয়াল করো, টোটাল প্রসেসটা শুরু হয়েছে হলো আমাদের এখান থেকে, নাইট্রোজেনযুক্ত বর্জ্যপদার্থ তৈরি হবে, আগে অ্যামোনিয়া তৈরি হবে, ইউরিয়া তৈরি হবে। তাহলে আমিষ জাতীয় খাদ্য থেকে অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড, অ্যামিন, এখান থেকে তোমার অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হলো। ইউরিয়াটা এবার দেখো 3টা পদ্ধতিতে আমাদের মূত্রটা তৈরি হবে। ফার্স্ট হচ্ছে আলট্রাফিল্ট্রেশন হবে। হ্যাঁ, আলট্রাফিল্ট্রেশনে খুব সিম্পল ঘটনা, নিজের বাসায় বলতে পারবা। আলট্রাফিল্ট্রেশনের মূলত আমাদের যে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাসের যে তোমার আছে এখানে এফআরএ টাটেলের মাধ্যমে রক্তটা ঢুকে, এবং এখানে আমাদের যে তোমার চাপ, হ্যাঁ, হাইড্রোস্ট্যাটিক চাপ, এই হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে আমাদের রক্তটা ফিল্ট্রেট হয় এবং ক্যাপসুলের স্পেসে জমা হয়। একটু কথাবার্তা বলবা যে প্রতি মিনিটে 2 বৃক্ষের মধ্যে 1200 ml রক্ত পরিবাহিত হয়, যার মধ্যে 125 ml আলট্রাফিল্ট্রেট তৈরি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। তো এখানে কিছু চাপের বিষয় আছে, যে এখানে চাপ কত থাকবে, কার্যকর পরিস্রাবন চাপ কত, 25, প্রতি মিনিটে 125 ml রক্ত পরিস্রাবন হবে বা গ্লোমেরুলাস থেকে আলট্রাফিল্ট্রেট তৈরি হবে। এরপরে হচ্ছে টিউবুলার পুনঃশোষণ। আমাদের তো এখানে তোমার আলট্রাফিল্ট্রেটটা পায়ে গেলা, তুমি প্রাথমিক মূত্রটা পায়ে গেলা। প্রাথমিক মূত্র সব কিছু কি প্রস্রাবের মধ্যে দিয়ে বাইরে হয়ে যাবে নাকি? না, সব কিছু বের করে দেওয়া যাবে না, কারণ আমাদের বডি থেকে অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান এখানে আছে। সো এখান থেকে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলেসে কী হবে, যে তোমার অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, এই পদার্থগুলো আমাদের আবার ব্লাডে ফিরে আসবে, আবার রক্তে ফিরে আসবে। কেমন? তো হ্যান্ডলিফের মধ্যে এই উপাদানগুলো ফিরে আসবে, ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে এই উপাদানগুলো ফিরে আসবে। এভাবে করে দেখা যায় আমাদের বডি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ উপাদান এগুলো আবার ফিরে আসে। এবং আরেকটা ইনফো মনে রাখতে হবে যে অ্যাডিএইচ মানে হলো তোমার অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটার অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোনের অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন হরমোন। এই ভ্যাসোপ্রেসিন হরমোনটা দূরবর্তী পাচন নালিকায় কাজ করতে পারে এবং এটা মূলত পানি শোষণে সাহায্য করে। ওকে, এরপরে সংগ্রাহক নালিকায় আসা সেমভাবে কিছু পদার্থ শোষিত হতে পারে। এরপর হচ্ছে টিউবুলার সিক্রেশন বা সক্রিয় ক্ষরণ। এই টিউবুলার ক্ষরণের মধ্যে আমাদের এই যে এখানে ক্রিয়েটিনিন, তারপর কিছু ইউরিয়া বা বিষাক্ত পদার্থ এগুলো রক্তজালক থেকে ডিরেক্ট গ্লোমেরুলার ফিল্টারের সাথে গিয়ে মিশে যায়, সংগ্রাহক নালিকা বা পিসিটির মধ্যে গিয়ে মিশে যায় এবং এগুলো আবার আলট্রাফিল্টার হিসেবে সুন্দর মতো দেহ থেকে বাইর হয়ে যায়। এই হচ্ছে টোটাল মূত্র তৈরির প্রসেস। ওকে, বুঝছো কিনা বলো? নাহিমা বুঝে গেছে? নরমালি আবার সামারি করেন, মানে ধাপগুলো একটু একদম শর্টকাট ভাবে। শর্টকাট বলতে এই চেইনটা পড়লেই হবে, সিম্পল। আমি তো এখন সিম্পলিই বললাম যে ফার্স্ট আলট্রাফিল্ট্রেশন হবে, এখানে আমাদের রক্তটা ঢুকবে, রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে, বর্জ্য পদার্থগুলো ফিল্টার তৈরি করবে, বর্জ্য পদার্থগুলো আমাদের ফিল্ট্রেট হবে, বর্জ্য পদার্থ তৈরি হবে, বর্জ্য পদার্থটা এখন আমাদের গ্লোমেরুলার স্পেসে আসবে, এখানে চাপের কিছু বিষয় আছে, টাপের কারণে আলট্রাফিল্ট্রেট তৈরি করবে, আলট্রাফিল্ট্রেটটা গ্লোমেরুলার স্পেসে এসে জমা হবে, গ্লোমেরুলার স্পেস থেকে আবার কিছু পদার্থ পুনঃশোষিত হবে, মানে আবারও ব্লাডে ফিরে আসবে। কী পুনঃশোষিত হবে? এই যে পিসিটি থেকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে এই পদার্থগুলো পুনঃশোষিত হবে, হ্যান্ডলিলুফ থেকে এই পদার্থগুলো, ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে এই পদার্থগুলো পুনঃশোষিত হয়ে আবার ব্লাডে ফিরে আসবে। এরপরে টিউবুলার সিক্রেশনে কিছু পদার্থ ডিরেক্ট আমাদের এখানের ভিতরে ঢুকে যাবে, ডিরেক্ট এগুলা ক্রিয়েটিনিন, তারপর আর কিছু বর্জ্য পদার্থ ডিরেক্ট পিসিটি, ডিসিটি, হ্যান্ডলিলুফের মধ্যে ঢুকে যাবে এবং এগুলো মূত্র হিসেবে বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে একবার পড়বা, সহজ বিষয় একদম। হ্যাঁ, একদমই সহজ বিষয়, একবার মনোযোগ দিয়ে পড়লেই হবে। স্যার এডিএইচ এর অপর নাম কি বলছেন স্যার? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কিংবা ভ্যাসোপ্রেসিন। এটা আমি যদি কখনো সুযোগ হয় বা তোমরা যদি এই অধ্যায়টা একবার শেষ করতে পারো, বিস্তারিত হয়তো বলবো একদিন, মানে এটা কিভাবে মেনটেন হয়, খুব মজার পড়া। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন মানে এই নর্মাল বেসিকটাকে বুঝতে হবে তোমাকে, তারপর তুমি আমি যখন বাকি একটু বিস্তারিত বলবো তখন বুঝতে পারবা ভ্যাসোপ্রেসিনটা কিভাবে, ভ্যাসোপ্রেসিন হবে মনে হয়, ভ্যাসোপ্রেসিন প ঠিক আছে। এই ভ্যাসোপ্রেসিনটা কিভাবে আমাদের এই যে এখানে বললাম না পানি পুনঃশোষণ করে কিভাবে মূত্রের পরিমাণ বৃদ্ধি বা গাঢ় করে, তারপর মূত্রের পরিমাণ হালকা হয়, অনেক সময় দেখবা মূত্রের পরিমাণ অনেক সময় দেখবা যে গাঢ় হয়। হ্যাঁ, পানি না খেলে দেখবা যে মূত্রটা অনেক ঘন হচ্ছে, হলুদ হচ্ছে, কখন হলুদ হবে, কখন সাদা হবে মূত্রটা। হ্যাঁ, পানি বেশি খেলে মূত্রটা সাদা হয়, কেন সাদা হয়, এগুলো আমাদের এই অ্যাডিএইচ এর জন্য হয়, এখানে অ্যাডিএইচটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সেগুলো আপাতত এতটুকু পড়ো, তারপর এগুলো বুঝলে বাকি আরও ডিপলি পড়া যাবে আর কি। ঠিক আছে, এখানে আসো এবার
এখানে বোধহয় আছেও তোমাদের এগুলা, আজকে না, তোমাদের এগুলো আগে জানতে হবে, আছে তোমাদের এই অসমো রেগুলেশন আছে এগুলা। অসমো রেগুলেশন কীভাবে হবে, যে অ্যাডিএইচ অসমো রেগুলেশন পদ্ধতি, অ্যাডিএইচের অপর নাম হচ্ছে ব্যাসোপ্রেসিন, হবে এটা। তারপর হচ্ছে এটা কীভাবে তোমার বডির ইয়াটা নিয়ন্ত্রণ করতেছে, পানির পরিমাণটা নিয়ন্ত্রণ করতেছে, এটা বুঝাইতে হবে। এটা বুঝাইতে মিনিমাম আধা ঘন্টা লাগবে, জাস্ট এই প্যারাটা বুঝাইতে। সো তোমাদের আগে এই প্যারাটা বোঝার জন্য এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু মাথায় ঢুকবে না। এবার আসো মূত্র বা ইউরিন। এই যে মূত্র তৈরি হয়ে গেল, কিন্তু এখানে আর কোনো প্রসেস নেই, জাস্ট কিছু ইনফো মনে রাখতে হবে। এই যে নেফ্রনের রেনাল টিউবিউলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পরে যে ক্ষরবর্ণের, হ্যাঁ, এটা খড়ের মতো কালারটা, তীব্র ঝাঁঝালো, কারণ এখানে ইউরোক্রোম থাকে, ইউরিনোট থাকে, হ্যাঁ, অম্লধর্মী। এটা কেমন, এটা হচ্ছে তোমার অম্লধর্মী, পিএইচ কম, এবং মূত্রথলিতে জমা থাকে, তাকে মূত্র বলা হয়। তো একজন স্বাভাবিক মানুষ দৈনিক প্রায় 1.5 লিটার মূত্র ত্যাগ করে। তো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। খাদ্য তরলের পরিমাণ বৃদ্ধি পেলে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, ঘাম বেশি হলে মূত্রের পরিমাণ কমে যায়, তারপর ডায়াবেটিস হলে বেশি হয়, হ্যাঁ, এই আর কি। সো কিছু দ্রব্য মূত্রের স্বাভাবিক প্রবাহকে বাড়িয়ে দেয়, মানে কিছু খাবার যেগুলো খেলে তোমার স্বাভাবিক মূত্রের চেয়ে বেশি পরিমাণ মূত্র তৈরি হয়, এগুলো কি বলে আমরা ডাইইউরেটিক্স। কি বলবা, ডাইইউরেটিক্স, ঠিক আছে, এগুলোকে কি বলবো, ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক, ঠিক আছে। ডাইউরেটিক্স কি আছে, পানি, লবণাক্ত পানি, চা, কফি, এগুলো হচ্ছে ডাইউরেটিক্স, মানে এগুলো খেলে তোমার অটোমেটিক্যালি বাড়বে, মূত্রের পরিমাণটা বেড়ে যাবে, হ্যাঁ, ডাইউরেটিক্স। তো দেহে দৈনিক স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূত্র তৈরি হলে, যেমন 2.5 লিটার উৎপন্ন হলে, তাকে আমরা পলিইউরিয়া বলবো, ঠিক আছে। তাহলে যদি অতিরিক্ত উৎপাদিত হয়, স্বাভাবিক যেটা তৈরি হওয়ার কথা ছিল 1.5 লিটারের চাইতে যদি বেশি হয়, 2.5 লিটারের চাইতে যদি বেশি হয়, তাকে বলবো পলিইউরিয়া। আর যদি স্বাভাবিকের চাইতে কম হয়, মানে 400 ml চাইতে কম হয়, তাকে বলবো অলিগুরিয়া। 100 ml চাইতে কম হলে তাকে বলবো অ্যানিউরিয়া, বুঝছো। তাহলে যদি স্বাভাবিক 2.5 লিটারের চাইতে বেশি উৎপন্ন হয়, তাকে বলবো পলিউরিয়া। 400 ml চাইতে কম উৎপন্ন হলে তাকে বলবো অলিগুরিয়া। 100 ml চাইতে কম হলে তাকে অ্যানুরিয়া। এই রেঞ্জগুলো মনে রাখতে হবে, এগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে। তো মূত্রের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরিন, কি বর্ণ বা কালার, ইনফিনিটি স্টার, এই প্যারাগুলা ডেন্টালে আসছে, মেডিকেলে আসছে। তো বর্ণ কেমন হবে, কালার, স্ট্র কালার, হ্যাঁ, খড়ের মতো দেখতে। সো ইউরিক্রোমের জন্য এমনটা হয়। তাহলে কেন এটা খড়বর্ণ, ইউরিক্রোম নামক একটা পদার্থের জন্য। পরিমাণ, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 600 থেকে 2,500 ml হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে এটা ডিপেন্ড করে, তুমি পানি বেশি গেলে প্রস্রাব বেশি হবে। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়, 1.008 থেকে 1.030, হ্যাঁ, আমাদের রক্তে এটার আপেক্ষিক গুরুত্ব কত, 1.008 টু 1.030। তো বিক্রিয়া, এটা আমাদের মূত্র স্বচ্ছ, হালকা, অম্লধর্মী হয়, পিএইচ কত, 6 অ্যাপ্রক্সিমেটলি, 4.5 থেকে 8 হয়। গন্ধ কেমন হয়, অ্যারোমেটিক অনেকটা গন্ধটা। কেন অ্যারোমেটিক, এটা হচ্ছে ইউরিনোট বা দুর্গন্ধযুক্ত, এখানে ইউরিনোট একটা পদার্থ থাকে, এই জন্য এখানে তীব্র গন্ধটা হয় এখানে, হ্যাঁ, তীব্র গন্ধটা হয় কেন, ইউরিনোটের জন্য। সো স্বাভাবিক মূত্রকে ফেলে রাখলে অ্যামোনিয়া গন্ধ হয়, মূত্রের ইউরিয়া জীবাণুর সংস্পর্শে এলে অ্যামোনিয়া পরিণত হয়। রাসায়নিক উপাদান কী কী আছে ইউরিনের মধ্যে, এই যে পানি পাবা সবচেয়ে বেশি 95%, তারপর অন্যান্য পদার্থ আছে বাকিগুলো আর কি, হ্যাঁ। সো অন্যান্য পদার্থগুলো একটু মনে রাখতে হবে, এখানে এই পদার্থগুলো মাস্ট, হ্যাঁ, এই পদার্থগুলো এখানে যেগুলো দাগানো আছে সেগুলো মুখস্থ একদম। ইউরিয়া পাবা 2%, ইউরিক অ্যাসিড পাবা 0.05%, হিপিউরিক অ্যাসিড পাবা 0.05, ক্রিয়েটিনিনটা ইনফিনিটি স্টার। এই ক্রিয়েটিনিনকে কি বলেছিলাম, ডিআইকে, ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি। কারো প্রস্রাবের মধ্যে, কারো তোমার এর মধ্যে যদি ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে রক্তের মধ্যে আর কি। সো স্বাভাবিকভাবে ইউরিনের মধ্যে ক্রিয়েটিনিন পাওয়া 0.07, কিটোন বডিজ পাওয়া হচ্ছে 0.02, হ্যাঁ, কিটোন বডিজ পাওয়া কতটুকু, 0.02। এই যে ডায়াবেটিস যখন কারো অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ, তাকে আমরা বলি কিটোঅ্যাসিডোসিস। মানে কারো যদি ডায়াবেটিক অনেক বেশি বেড়ে যায়, মানে সে লাইক ইনসুলিন নিচ্ছে না বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে না, তো অ্যাকিউট যে কন্ডিশনটা হবে সেটাকে আমরা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হলে তার এই কিটোন বডিজগুলো মুখ দিয়ে বের হয়। এই কিটোন বডিজগুলো হচ্ছে ভোলাটাইল, হ্যাঁ, এগুলো হচ্ছে ভোলাটাইল, মানে হচ্ছে উদ্দায়ী। ভোলাটাইল মানে কি, উদ্দায়ী পদার্থ আর কি। উদ্দায়ী পদার্থ পড়ছো না রসায়নে, উদ্দায়ী পদার্থ মানে হলো এগুলো গ্যাস আকারে আমাদের ডিরেক্ট মুখ দিয়ে বের হয়, ওনার মুখ দিয়ে আর কি। তো কিটোন বডিজ হচ্ছে তোমার খুব সুগন্ধিযুক্ত একটা গ্যাস আর কি, এটা খুব সুগন্ধ, এটা তোমার সুগন্ধ হয়। সো ওই পেশেন্টটা যখন হসপিটালে আসে,
তখন ওনার সাথে কথা বললেই বুঝতে পারবা যে ওনার আসলে কিটোঅ্যাসিডোসিস হয়েছে, কারণ কথা বলার সময় ওনার মুখ দিয়ে সুগন্ধ বের হবে এক রকমের। সুগন্ধ বের হইলে বোঝা যাবে যে আসলে ওনার বডিতে কিটোন বডিসটা বেরোচ্ছে ওনার মুখ দিয়ে, তার মানে কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এই আর কি। ক্রিয়েটিনিনতে বললাম, সরি এটা হচ্ছে ক্রিয়েটিন 0.0, এটা হচ্ছে ক্রিয়েটিনিন, এটা হচ্ছে মূলত ডিআইকে। এরপর হচ্ছে সোডিয়াম 0.35, পটাশিয়াম মনে রাখবা, অ্যামোনিয়াম মনে রাখবা, ম্যাগনেসিয়ামটা মনে রাখবা, এগুলো লাগবে না। এবার মূত্রের মধ্যে অনেক সময় অস্বাভাবিক কিছু উপাদান থাকতে পারে, যেমন গ্লুকোজ যেতে পারে। গ্লুকোজ জেলে এটাকে আমরা তোমার ডায়াবেটিস মেলাইটাস রোগ বলি। ডায়াবেটিস মেলাইটাস এই ঘটনাটা হয়, প্রস্রাব দিয়ে গ্লুকোজ বের হয়, এটাকে মানে গ্লুকোজ বের হওয়াটাকে বলি আমরা গ্লাইকোসোরিয়া। ঠিক আছে, প্রোটিন বের হইতে পারে কেন? বৃক্কের প্রদাহ হওয়ার জন্য, লিউকেমিয়ার জন্য, লিম্ফোসার্কোমার জন্য, এটাকে আমরা বলি প্রোটিনিউরিয়া। ঠিক আছে, লিপিড বের হইতে পারে মানে চর্বি, বৃক্কে কোনো যদি রোগ হয়, তারপর অ্যালকোহলের ক্রিয়া, এগুলোর জন্য হতে পারে। লিপুরিয়া বলি এটাকে আমরা, বিলিরুবিনের জন্য হতে পারে, বিলিরুবিন বের হইতে পারে। জন্ডিস হলে বিলিরুবিন বের হয়, এটাকে আমরা বিলিরুবিনুরিয়া বলি। তারপর রক্ত বের হইতে পারে অনেক সময়, বৃক্কে প্রদাহ, প্রস্টেট প্রদাহ, বৃক্কে আঘাতের জন্য রক্ত বের হয়, হিমাচুরিয়া, হিম মানে রক্ত না, সো হিমাচুরিয়া মানে রক্ত বের হওয়া। সো এগুলো আমাদের বের হতে পারে অ্যাটিপিক্যাল। ইনফিনিটি স্টার, প্রত্যেকটা লাইন মুখস্থ, এখানে একটা শব্দ মিস দেওয়ার মতো নাই এখানে। এগুলো রিডিং পড়াও না, একদম মুখস্থ। মূত্রত্যাগ বা মিকচুরেশন অফ দ্য ইউরিনেশন কী কী? সো আমরা স্বাভাবিকভাবে 280 থেকে 320 হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে বললাম। তো এখানে চা, কফি, অ্যালকোহল হলে এটা স্বাভাবিক পরিমাণটা আরও বাড়তে পারে, সেগুলোকে আমরা ডায়ুরেটিক বলি, মানে যেগুলো খেলে মূত্রের পরিমাণটা বাড়ে। তো মূত্রনালী ডেট্রোসের পেশির সংকুচন বা স্পিনস্টার পেশির প্রসারণ ঘটিয়ে মূত্রদেহ থেকে বের হয়। ডেট্রোসের পেশিটা তোমার সংকুচন হয়, আর স্পিনস্টার পেশিটা তোমার প্রসারিত হয়। তো এগুলোর মাধ্যমে আমাদের মূত্রটা বের হবে, এবং স্বাভাবিক মানুষ দৈনিক 6 থেকে 8 বার মূত্রত্যাগ করতে পারে। সেটা হচ্ছে আমাদের টোটাল মূত্র নিয়ে কথাবার্তা। নেক্সট দিন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, রেচন এবং অসমোরেগুলেশন। অসমোরেগুলেশনটা কীভাবে সম্পন্ন হয় এবং অসমোরেগুলেশনে এডিএইচের ভূমিকা, অসমোরেগুলেশন পদ্ধতি কীভাবে হয়, এগুলো বিস্তারিত জানবো। সো অসমোরেগুলেশনটা বোঝার জন্য আজকের টপিকটা ইনফিনিটি স্টার, এগুলো স্টেপ বাই স্টেপ। আজকের টপিক ছাড়া, আজকের এই পড়াটা ছাড়া তুমি অসমোরেগুলেশন বুঝবা না ভালো মতো। বিশেষ করে এই চিত্রের মধ্যে যেগুলো প্রক্সিয়াম কনভলিউটিভ টিউবুলে বেরোচ্ছে, ডিসিটিতে ডিএস কাজ করতেছে, এই কনসেপ্টগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবা, বুঝছো? আমি ক্লাসটা রেকর্ড দিয়ে দিচ্ছি, প্রয়োজনে ক্লাসটা 2x স্পিড নিয়ে আবারও দেখবা, আবার একটু রিক্যাপ হবে, তারপর নিজেরা লাইন বা লাইন ধরে ধরে পড়বা। ঠিক আছে, যে জায়গায় বুঝবা না কালকে বলবা, আবার বোঝাবো, তবে এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে হবে এগুলো। ঠিক আছে,